আমি আদালতের রায়কে স্বাগত জানাবো। আসলে মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার কোনো আর্থিক নিয়ম কানুনও মানেন না এবং আইনের ধার ধারেন না। তার সঙ্গে আদালতের যে রায় তাকেও প্রয়োগ করেন, একাধিক রায় ক্ষেত্রে দেখা গেছে। বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় আদালত সমালোচনা করে, গালে থাপ্পড় মারে, ডেকে পাঠায় সর্বোচ্চ অফিসারদেরকে, কিন্তু যেটা ইমপ্লিমেন্ট করার কথা সেটা করে না। ডিএ মামলায় আমরা দেখলাম হাইকোর্টের রায় ছিল বকেয়া ডিএ শোধ করা, বকেয়া এবং শোধ করা। সবসময় বলেন আর্থিকভাবে দুর্বল, একদিকে বলছেন ব্যাপক উন্নয়ন হচ্ছে, ব্যাপক আয় হচ্ছে, ব্যাপক ব্যয় হচ্ছে, কিন্তু দেখা যায় সবসময় এই কান্না করেন যে মরা কান্না, যে টাকা নেই, টাকা দেবো কোত্থেকে। এই জন্য নিয়োগ হচ্ছে না নতুন, শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, সরকারি দপ্তরে বলুন, পুলিশে বলুন। আর ডিএর জন্য কত আন্দোলন হয়েছে, সরকারি কর্মচারীরা করেছেন। এমনকি যে পুলিশ কর্মীদের দিয়ে উনি ব্যবহার করেন আন্দোলন থামানোর জন্য, সে পুলিশেরও ডিএ বাকি। কিন্তু ফিলোসফিক্যালি তিনি সবসময় বলে এসছেন এটা বাকি নয়, ডিএটা অধিকার নয়। আর যারা আন্দোলন সংগ্রাম করেন, যারা ডিএ যাদের পাওনা, তারা সবসময় বলেন এবং আদালতও সেটা বলেছে এটা হচ্ছে পাওনা, এটা তাদের অধিকার। তাহলে ফিলোসফিক্যালি মমতা ব্যানার্জি কর্মচারীদের, শিক্ষকদের, পুলিশ কর্মীদের এই অধিকারকে স্বীকার করেন, যার জন্য আদালত জানানোর পরেও, রায় দেওয়ার পরেও তিনি নিয়োগ করেননি। আজকে যখন বলেছে একজন সময় বেঁধে দিয়ে, মনিটরিং কমিটি করে দিয়ে যে 25% শোধ করতে হবে, মে মাসের তারিখ দিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে বাকিটা কিভাবে হবে সেটা সিএজির প্রতিনিধি সহ দেওয়া হয়েছে যে 4 জনকে মনিটর করার জন্য। এটা কেন হচ্ছে? কারণ সরকারি অফিসার, চিফ সেক্রেটারি থেকে শুরু করে ফাইন্যান্স সেক্রেটারি, তারা এই কাজটায় যে আইনকে প্রয়োগ করার জন্য যে কাজটা করার কথা, সরকারকে পরামর্শ দেওয়ার কথা করতে পারেননি, যে মনিটরিং করার কথা করতে পারেননি। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেইলিওর। শুধু ফাইন্যান্সিয়াল দায়িত্ব নেননি তা নয়, এবং সবটা কোর্টকে কেন বলে দিতে হবে, এবং কোর্ট বলার পরেও কেন হবে না। এটা আমি, যারা আন্দোলন সংগ্রাম করেছেন, সরকারি কর্মচারী নেতৃত্ব, যে কর্মীরা, তার জন্য অনেককে বদলি করা হয়েছে, অনেককে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, অনেককে সাসপেন্ড করা হয়েছে। আর কথা নেই বার্তা নেই, একেবারে বিজন বাড়ি থেকে আরম্ভ করে কুচবিহার যে কোনো জায়গায় যেখানে ট্রান্সফার করে দিয়েছেন। তাও লড়ে গেলে সুরাহা হয়, এটা তার প্রমাণ। 2, আজকে বিধানসভার অধিবেশনে রাজ্যপাল সরকারের নির্বাচনের জন্য তৃণমূলের যে লিফলেট সেটা পড়েছে। রাজ্যের যে সমস্যাগুলো সম্মুখীন আছি আমরা, সে ব্যাপারে কোনো উল্লেখ নেই। এই সময়ের মধ্যে আমরা দেখেছি শামশেরগঞ্জে দাঙ্গা, যেখানে পুলিশের গুলিতে খুন হয়েছে এজাজ আহমেদ, যেখানে তৃণমূলের গুন্ডা বাহিনীর দ্বারা খুন হয়েছে হরগোবিন্দ দাস, চন্দন দাস। সেই নিয়ে অনেক রাজনৈতিক ঘোলাঘুলি হয়েছে। বিজেপি আর তৃণমূল দুজনে বলেছে বাংলাদেশ থেকে এসছে, বহিরাগত এসছে, এখানে কেউ কিছু করেনি। অসংখ্য মানুষের নামে মিথ্যা মামলা হয়েছে, কিন্তু কোনো তদন্ত হয়নি। আমরা বলেছিলাম একটা জুডিশিয়াল এনকোয়ারি করতে, তাহলে জানা যাবে। রাজ্যপালের ভাষণে তার কোনো উল্লেখই নেই। বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকদের ব্যাপার নিয়ে এত হলো, সাংবাদিক মার খেলো, কিন্তু কোনো উল্লেখ নেই। প্রতিদিন পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গিয়ে, বিজেপি শাসিত রাজ্যগুলোতে গিয়ে আক্রান্ত হচ্ছে, খুন হচ্ছে রাজ্যের মানুষ। এখানে কাজ নেই, অন্য রাজ্যে যাচ্ছে, তাদের লাশ আসছে, মব লিঞ্চিং হচ্ছে, বিতাড়িত হচ্ছে, তাদের ঘর বাড়ি ভাঙা হচ্ছে, কিন্তু সেই ব্যাপারে কোনো উল্লেখ নেই। রাজ্যের কোনো সমস্যারই উল্লেখ নেই। শুধু সরকার যেগুলো ওই দুয়ারে সরকার করে যেগুলো তোমার গিয়ে ঘোষণা করে, সেগুলো এখন দুয়ারে রাজ্যপাল সেই কাজগুলো করছেন। আসল সমস্যাগুলো থেকে
নজর ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। সেই প্রয়াসের মধ্যে জানেন গত কয়েক মাস ধরে পশ্চিমবঙ্গে এসআইআর কে কেন্দ্র করে আমরা এসআইআর ঘোষণার আগে থেকে আপনাদেরকে এখানে বলেছি, সিএ অফিসের সামনে আমরা জমায়েত করেছি, বিভিন্ন এলাকায় যাতে ভোটাধিকার রক্ষা করা যায় এবং নাগরিকতার প্রশ্ন তুলে যাতে বেনাগরিক না করে। আমরা দেখছি আরএসএস বিজেপির ঘোষিত কর্মসূচি সেটা ইলেকশন কমিশনকে দিয়ে করানো হচ্ছে। মমতা ব্যানার্জি প্রথমে বলেছিলেন এসআইআর করতে দেব না, আর তারপরে এখন বলছেন যে নির্বাচনের পরে এসআইআর হলে অসুবিধা নেই। তার মানে উনি তার ভুয়ো ভোটার এবং মৃত ভোটারদের রাখতে চান, কিন্তু নাগরিকতার প্রশ্নে, বেনাগরিক করার প্রশ্নে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার জন্য যে ভোটারদের, সেই ব্যাপারে তার কোনো আপত্তি নেই, শুধু তার সরকার থেকে গেলে হয়ে যাবে, ভোট হয়ে গেলে হয়ে যাবে। আমরা ফিলোসফিক্যালি এসআইআর এর বিরুদ্ধে। আজকে এখন বলা হচ্ছে তামাশা করার জন্য বিজেপি তৃণমূল এককাট্টা হয়েছে কলকাতা থেকে দিল্লি, এখন বলছে অ্যাসেম্বলিতে আলোচনা হবে একটু পরে। কখন হবে? যেমন মৃত্যুর পরে শ্রাদ্ধ হয়, বাদ মহরম ইয়া হোসেন, এসআইআর এখন শেষ পর্যায়ে, খসড়া লিস্ট বেরোবে, তার জন্য আতঙ্ক মানুষের। আমরা বামপন্থীরা সিদ্ধান্ত নিয়েছি যেদিন খসড়া বেরোবে তার পরের দিনে আমরা বিক্ষোভ করব। কারণ গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছে লাখ লাখ পরিমাণে নোটিশ দেওয়া হচ্ছে, কোনো মাথা মুন্ড নেই। লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে নাথিং ইজ লজিক্যাল, সম্পূর্ণ ইললজিক্যাল এবং সেটা বায়াসড। সারনেম দেখে, নাম দেখে, বসতি দেখে, এলাকার ভোটের প্যাটার্ন দেখে, ডেমোগ্রাফি দেখে নোটিশ দেওয়া হচ্ছে। মানুষের মধ্যে একটা বিশাল হচ্ছে আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমরা আগেও বলেছি। আর এই জন্যই আমাদের তরফ থেকে আমরা মামলা করেছিলাম। আমরা মামলা করতে বাধ্য হয়েছিলাম কারণ তামিলনাড়ু এবং কেরালা যেভাবে অ্যাসেম্বলির বিশেষ অধিবেশন ডেকে প্রস্তাব করেছিল, সর্বদলীয় বৈঠক করেছিল এবং সরকার গিয়ে মামলা করেছিল তামিলনাড়ু এবং কেরালায়, আমাদের রাজ্যে তা করা হয়নি। আর যখন করেছে তার আগে আমরা এখানে অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি আছেন, ভুক্তভোগী মুস্তারি বেগম মুর্শিদাবাদে, ভগবান গোলা, তার পিটিশন, তারই উকিল সব্যসাচী চ্যাটার্জি। এছাড়াও আমরা আরেকটা মামলা করেছিলাম এসআইআর এর প্রশ্ন নিয়ে, যেসবগুলো করা হচ্ছে, যে নোটিশ দেওয়া হচ্ছে পিপলস। আমি আগে প্রেস কনফারেন্সে বলেছিলাম, পরে অ্যাডভোকেট শামীম আহমদ হাইকোর্টে কেস করেছে, তার আবার হিয়ারিং আছে। এটা বেসিক আইনগত দিক যে কেন এসআইআর করা হচ্ছে, কারণ পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী ওসব আইনি দিক থেকে ওরা বলবে, ধারা অনুযায়ী আছে, যদি তুমি কাউকে নোটিশ দাও, তুমি যদি এসআইআর করো, তার পেছনে একটা যুক্তি থাকা দরকার কেন করা হচ্ছে। আমরা প্রথম থেকে বলছি ল্যাক অফ ট্রান্সপারেন্সি, এবং ইলেকশন কমিশন জানাচ্ছেন না, আমরা জানাতে বলেছি, এই জন্য কোর্টে হয়েছে। আর এখন যখন পরে বোধোদয় হয়েছে, যারা চাল চুরি করে, কয়লা চুরি করে, সোনা চুরি করে, আমরা দেখলাম তারা পিটিশনে চুরি করার চেষ্টা করছেন, এবং মিডিয়া যেটা করে একটা অপটিক্স তৈরি করার জন্য, ছবি অপশন দেওয়ার জন্য, ওটা প্রতীক জৈনের অফিসে ওই জন্যই মমতা ছুটে গিয়েছিলেন, মিলিয়ন অ্যান্ড বিলিয়ন ডলার খরচ করে মিডিয়াকে দিয়ে এই বাইনারি তৈরি করা, এবং মমতা লড়ে যাচ্ছে তার একটা ফেক ইমেজ তৈরি করা, ফেক ডিগ্রির মতো। কি লড়লেন, কি বললেন, কি দাঁড়ালো, আপনাদের কাছে স্পষ্ট হবে। কবে সব্যসাচী আইন দিক থেকে দেখুন, এসআইআর প্রক্রিয়া যখন পশ্চিমবাংলায় চালু হলো, গোটা দেশে চালু হয়েছিল বিহারের পরিপ্রেক্ষিতে, পশ্চিমবাংলায় যখন চালু হলো, আমরা প্রথম কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী, তিনি জনস্বার্থ মামলা করেন, এবং আপনাদের মনে আছে, আপনাদের মিডিয়াতেও দেখানো হয়েছিল। সেই জনস্বার্থ মামলায় আমরা প্রশ্ন তুলেছিলাম যে এই এসআইআর প্রক্রিয়ার এখতিয়ার কতটা। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টের সেকশন 21(3) যদি আপনি দেখেন, এসআইআর মানে স্পেশাল রিভিশন করা যায়,
তার নামটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দিয়েছেন, করেছেন। কিন্তু যেটা বেআইনি, অসাংবিধানিক এবং আমাদের যে সাংবিধানিক কাঠামো তার পরিপন্থী কাজ নির্বাচন কমিশন করছেন, সেটা হচ্ছে এই, একদম আমি যদি পিন পয়েন্ট করি তাহলে দুটো। এক, এনুমারেশন ফর্ম যেটা ফিল আপ করে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে ডেটা নেওয়া হয়েছে, এই এনুমারেশন ফর্ম তার কোনো নিয়ম বিধি আমাদের জনপ্রতিনিধিত্বমূলক আইনে নেই। দুই, যেটা করা হয়েছিল সেটা হচ্ছে ম্যান্ডেটারি লিঙ্কিং করতে হবে 2002 এর সঙ্গে। দেখুন, আমি রাজনৈতিক গতভাবে ওই 2002 এর পরবর্তী সময়টা খুব গুরুত্বপূর্ণ। তারপরে ওই 2003-এর অ্যামেন্ডমেন্ট, ওই নাগরিকত্বের প্রশ্নে, অনুপ্রবেশের প্রশ্নে, এবং 2005 সালে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বর্তমান, তিনি যখন ওই বলেছিলেন যে অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় আছে, অনুপ্রবেশকারী ধরা, আমরা দেখেছিলাম এনআরসির কথা যখন আমাদের এখানে হয়নি 2015 সালে হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকাতে, তখন তৃণমূল কংগ্রেসের মেয়র ইন কাউন্সিল চলছে, শাসন চলছে। এনপিআর এর কাজ করিয়েছিলেন তৎকালীন যিনি মেয়র ছিলেন ডক্টর রতিন চক্রবর্তী, পরে তিনি বিজেপির নেতা হয়ে গেছেন। অর্থাৎ তথ্য সংগ্রহ করা, সরকার বিভিন্ন এজেন্সি দিয়ে ডেটা কালেকশন করা, এখানেও তাই ডেটা নেওয়া হচ্ছে। এবং এই লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে এরকম কোনো কিছু থাকার কথা কি ছিল যে নন ইন্ডিয়ান সিটিজেন এই গ্রাউন্ডে কাউকে নির্বাচন কমিশন নোটিশ দেবেন? সেই নোটিশও পাওয়া যাচ্ছে। তা আমরা চ্যালেঞ্জ করেছিলাম এই মৌলিক জায়গাটাকে, যে এটা নির্বাচন কমিশনের এখতিয়ার আছে কিনা। আমরা যখন মামলা করেছিলাম, পশ্চিমবঙ্গের সরকার মামলা করেননি। কেন করেননি জানি না। বিহার এসআইআর এর সময় তৃণমূল কংগ্রেসের দুজন এমপি মামলা করেছিলেন, খুব ফোকাস করেছিলেন আপনারা সাংবাদিকরা, কারণ হয়তো এমপি ট্যাগ থাকলে, মুখ্যমন্ত্রী ট্যাগ থাকলে সেই মেয়েদেরকে, সেই মহিলাদেরকে, সেই মানুষকে আপনারা একটু আলো দিতে পছন্দ বেশি করেন। যদি কারুর নাম মোস্তারি বানু হয়, তিনি যদি একেবারে সীমান্তবর্তী লাগোয়া গ্রামের একজন সামান্য গৃহবধূ হন, তিনি যখন মানুষের যন্ত্রণার কথা তুলে ধরেন, আমাদের গণমাধ্যমগুলো সে কথার দিকে একটু আলো দেন না। এটা আমাদের দুঃখ। গণমাধ্যমের ভূমিকা আমরা বোধহয় এরকম আশা করি না। বাংলার মেয়ে মুস্তারি বানু তিনি মামলা করেছেন, বাংলার একজন গৃহবধূ মুস্তারি বানু তিনি মামলা করেছেন। সেই মামলা আপনারা দেখতে পাচ্ছেন। এই মামলাতে এটা লিড মামলা, লিড ম্যাটার। লিড ম্যাটার মানে প্রথম ম্যাটার। এমনটা নয় যে এই মামলাতেই একমাত্র আর্গুমেন্ট হচ্ছে, এখানে অনেক মামলা আছে। যেমন তৃণমূল কংগ্রেসেরই কিছু সাংসদ মামলা করেছেন, ডেরেক ওব্রায়েন, দোলা সেন, আরো একজন। এরা যে মামলা করেছেন সেই মামলাগুলো এর মধ্যে আছে, তলায় তলায় দেখবেন নম্বর আছে। তো এই মামলাটি এই যে টিম দেখছেন, এটা মোস্তারি বানুর আইনজীবী টিম। আমি জানি না কত আর্গুমেন্ট এই মামলা এখনো পর্যন্ত এগিয়েছে, কারণ 3-4 দিন যা শুনানি হয়েছে, সেই শুনানিতে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে বিরাট কিছু বলতে শুনিনি। মুখ্যমন্ত্রী এখানে যত গর্জাচ্ছেন, মিছিল করছেন, সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সব কটা শুনানির লাইভ স্ট্রিমিং অ্যাভেলেবেল আছে। রাজ্য সরকারের পক্ষ থেকে যারা দাঁড়িয়েছেন, তারা মানুষের কথা কবার সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরেছেন, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, এর সাংবিধানিক দিক, সেটার উপর আর্গুমেন্ট চলছে, এবং বিহার এসআইআর এর প্রশ্নে সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই আর্গুমেন্ট ক্লোজ করেছেন, জাজমেন্ট রিজার্ভ করেছেন। কালকেও আমাদের মহামান্য প্রধান বিচারপতি তিনি ইন্ডিকেট করেছেন বলবার সময়, যখন আমাদের মুখ্যমন্ত্রী ব্যক্তিগতভাবে একটি মামলা করে, ওই যে বললাম আপনারা একজন গৃহবধূকে সেই আলো দেবেন না, এটা আপনারা ডিসাইড করেছেন। এই বাংলার মেয়ে মানে আপনারা একজন মেয়ে যার সঙ্গে মুখ্যমন্ত্রী ট্যাগ থাকবে, যার সঙ্গে এমপি ট্যাগ থাকবে, তাদেরকে দেবেন। বাংলার কোনো সাধারণ মেয়েদের জন্য মিডিয়ার 1 মিনিটেরও সময় নেই বাবা। ঠিক সেই রকম উনি যখন গেছেন ব্যক্তিগতভাবে উনি একটি মামলা করেছেন, সেই মামলায় ইন পার্সন তাও মুভ করেননি, উনি একজন আইনজীবী নিয়েছেন। কিন্তু আপনারা দেখলাম মিডিয়া বলছেন তিনি হচ্ছেন বিরাট অসামান্য। ঠিক আছে, কিন্তু মোস্তারু বানু তিনি যে প্রশ্নগুলো তুললেন, আজকে যারা এই 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 তথ্যগুলোকে নিয়ে গিয়ে আমাদের সাধারণ মানুষকে নন সিটিজেন করার ভয় দেখাচ্ছে, বহু জায়গায় এটা অনেকে ভাবছেন বিজেপি, তথ্য আছে, প্রমাণ আছে, তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় তারা এই নন সিটিজেন করার জন্য কমপ্লেন দিয়ে দিচ্ছেন, এবং নির্দিষ্ট ধর্ম বেছে, নির্দিষ্ট মানুষ বেছে, তাদেরকে টার্গেট করে
একটা আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে গ্রামগুলোতে। কোথাও কোথাও এরকম তালিকা ঝুলিয়ে দিয়ে আসা হচ্ছে। তালিকা দেওয়ার কোথায় প্রভিশন আছে? নোটিশ ছাড়া কিছু করতে পারে নির্বাচন কমিশন? কয়েকটি গ্রামে এরকম তালিকা ঝুলে এসছে নন সিটিজেন। ইন পার্সন নোটিস দিতে হয়। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়ে যাচ্ছে, আমরা এই মামলাটি করেই কথা বলবার চেষ্টা করেছিলাম। আমরা আপনাদের কাছে এটা বলবার, এই মামলার ভিত্তি কি? ভিত্তি হচ্ছে এটাই, আচ্ছা আপনারা জানেন আপনার বিএলওদের তালিকা কোথাও অ্যাভেলেবেল আছে? যে কারা কারা বিএলও, কারা আপনার বিচার করবেন, এই যে বারবার কথা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি? আচ্ছা রিলেটিভ, আপনাদের রিলেটিভের নাম চেয়েছিল এনুমারেশন ফর্ম ফিল আপ করার সময়, রিলেটিভ ডিফাইন করা ছিল কে রিলেটিভ, কাকে রিলেটিভ বলা হবে। তাহলে এর ভিত্তিতে তো আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, প্রাথমিক যে মতামত আপনি তৈরি করছেন এবং নোটিশ দিচ্ছেন। এই বিপদ নিয়ে কিন্তু বাংলার গণমাধ্যম মানুষকে আতঙ্কিত করার জন্য আপনারা ভূমিকা পালন করেছিলেন, কারুর অপটিক্স তৈরি করার মাধ্যমে, কারুর বেসিক পার্সোনাল ইমেজ বিল্ডিং করার জন্য আপনারা নিয়োজিত ছিলেন। কিন্তু সাধারণ বাংলার কণ্ঠ, একজন সাধারণ মহিলা মোস্তারিবা আপনারা দেখতে পাবেন। আসলে যে পিটিশনার এর ক্লায়েন্ট বাংলার আসল মেয়ে, পরিযায়ী শ্রমিক নেতার স্ত্রী ভগবান গোলা মুর্শিদাবাদ সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন। সাউন্ড দাও। তার তো পয়সা নেই, সরকারি পয়সা দিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছবে। হ্যাঁ আপনি বলুন। কারণ মুস্তারি আমরা এখানে শুনতে পাবো, একটু আপনি জোরে বলেন যা বলার আছে। আপনাকে সবাই দেখছে, এখানে সাংবাদিক সম্মেলন আছে, আপনি পিটিশন করেছিলেন কেন বলুন। না ওখান থেকে মাইক আসছে না, মিউট করা আছে। হ্যাঁ এবার কিন্তু 2002 সালে তাদেরকে হয়রানি আর হেনস্থা হচ্ছে। এই ভেবে আমি ভাবলাম যে এটার বিরুদ্ধে কিছু করার দরকার। তাই আমি একটা পার্টির এবং হচ্ছে ইউনিয়নের মানে সভ্য সচিদার আর কিরণের সহযোগিতায় আমি একটা মানে কমিশনের বিরুদ্ধে করি, কেস করি। কিরণ এখানে আছে। সেই হেয়ারিংটা এইভাবে শুরু হয়। তারপরে এই তো আমি একটা মানে উদাহরণ দিতে চাইছি যে হচ্ছে 2002 সালে আমিও মানে ভোট দিয়েছি। তার সত্ত্বেও আমার হচ্ছে এসেছে মানে আমার হচ্ছে নোটিশ এসছে যে হচ্ছে আমার বাবা মায়ের বয়সের থেকে 15 বছর ডিস্টেন্স, কিন্তু অথচ আমার বাবার থেকে আমি 27 বছর এবং মায়ের থেকে 22 বছরের মানে আমার ডিস্টেন্স। এটা ভুলভাল। এটা কি হচ্ছে দেশে? এই বিজেপি আর হচ্ছে এই তৃণমূল দুজনে একটা কঠোর কেস করতে চাইছে আর মানুষকে হয়রানি স্বীকার করছে। এই যে সংখ্যালঘুদেরকে এত বেশি হেনস্থা হতে হচ্ছে, এর বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে একটা করি। আর এই যে যারা পরিযায়ী শ্রমিক, যারা পরিযায়ী শ্রমিক, হাজার পরিযায়ী শ্রমিক আমাদের এই মুর্শিদাবাদ এবং মালদা বিশেষ করে এই বিদেশে যাচ্ছে, বিদেশে যে আজকে পৌঁছেছে না, আবার বলছে আমাদের নোটিশ এসছে, আবার তাদেরকে হয়রানি আসতেছে, কেউ মারা যাচ্ছে এর ফলে, কেউ আবার হয়রানির শিকার হয়ে যাচ্ছে, ভয় আতঙ্কে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটার বিরুদ্ধে আমি এর বিরুদ্ধে অনেক মানে ভাবার পরে আমি এই কেসটা করি। হচ্ছে আমার এই কেসটা আজ হয়তো সফল হতে চলেছে। আর আমি বলতে চাইছি যে যারা প্রকৃত ভোটার মানে 2002 সালে যারা, তাদেরকে নির্ণয় করার দায়িত্ব হচ্ছে কমিশনের। যারা প্রকৃত তারা যাতে একটাও বাদ না যায় সেই ব্যবস্থা কমিশনারকে করতে হবে। আর হচ্ছে এই বিজেপি আর এই তৃণমূলের বিরুদ্ধে যারা এরা কঠোর কেস করতে চাইছে তাদের বিরুদ্ধে একটা আইনি ব্যবস্থা নিতে হবে। এটাই আমার বলার বক্তব্য। ঠিক আছে, ধন্যবাদ মুস্তারি বেগম। দরকার হলে সুপ্রিম কোর্টে যেতে হবে, আমরা ব্যবস্থা করব।
এরকম অনেক সময় হয়, আমরা সিনেমা দেখেছিলাম, একজনের বদলে আরেকজনকে হাজির করে দিয়ে ছবি তৈরি করা হয়। ঠিক আছে, এটা just যা বলার স্পষ্ট করে বলেছে। আমি অ্যাডভোকেট সব্যসাচীকে এবং কিরণকে, কিরণ এখানে আছে পেছনে বসে আছে, হ্যাঁ, ওরা টিম আছে যারা এগুলাকে পিটিশনটা তৈরি করে ওখানে জমা দিচ্ছিল এবং সুপ্রিম কোর্টে অ্যাকসেপ্ট করেছিল। তারপর অনেকেই কোর্ট পিটিশনার হতে পারে বা কেসগুলোকে একসময় বাঞ্চ করে নেওয়া হয়, সেটা আপনারা জানেন। এরপরে হিয়ারিং আছে নেক্সট, সে কালকে কিছুই হয়নি, শুধু ডেট বলেছে, কিন্তু এসআইআর যা চলছিল তা চলছে। এই হয়রানির প্রশ্নে যেটা বলেছে গুরুত্বপূর্ণ, আমাদের কাছে এরকম তথ্য আছে। গতকাল হাওড়ায় হয়েছে, শিবপুরে নোটিশ দিয়েছে সিটিজেনশিপের কোয়েশ্চেন, সেটা নিয়ে যখন আপত্তি করা হচ্ছে তৃণমূল গিয়ে হামলা করছে। আমাদের খড়দা বিধানসভা কেন্দ্রে আমি আমাদের স্পেসিফিক নোটিশ দিতে পারি, তৃণমূলের পঞ্চায়েতের সদস্য তার ভাই মুসলমান পাড়ার ভোটারদের নামে ফর্ম 7 দিয়েছে। গোটা রাজ্যে বিজেপি দিচ্ছে, এই যে বিজেপি কে আর তৃণমূলকে তফাৎ খুঁজে পাওয়া যায় না, সে নোটিশগুলো আমাদের কাছে আছে। তাহলে এই যে হয়রানি করছে ইলেকশন কমিশন, গোটা যন্ত্রটা, তাতে অংশীদার 13। 2, ঠিকই সরকারি অফিসাররা ইলেকশন কমিশনের এখতিয়ার থেকে কাজ করেন, কিন্তু বারবার আমরা বলছি বিডিও থেকে, ডিএম থেকে, এসডিও থেকে, যে সরকারি তন্ত্র, আমলাতন্ত্র, মমতা ব্যানার্জি তাদেরকে এমন জহুজুরে পরিণত করেছেন, দলদাস করেছেন, যে তাদের মেরুদণ্ড ভেঙে গিয়েছে। কিছু সৎ অফিসার আছেন, কিছু ভালো অফিসার আছেন, এবং দলদাস হওয়াতে কি হচ্ছে, কোন অর্ডারের ভিত্তিতে ওরা এই কাজ করছেন আমরা তো অর্ডার জানতে চেয়েছি। আমরা কেউ কিছু বললে বলে লিখিত দাও, তাহলে ইলেকশন কমিশন নেয় তাদের কাজ করাচ্ছে, তারা এটুকু বলতে পারছেন না ইলেকশন কমিশনকে আমাদের সব মৌখিক অর্ডার হচ্ছে, তাহলে লিখিত একটা অর্ডার দিন। এই জন্যই আমরা কেস করেছি যে কি মেটেরিয়াল আছে ইলেকশন কমিশনের কাছে। এক, যেটা বললো স্পেশাল রিভিশন, যেটা জনপ্রতিনিধিত্ব আইনের মধ্যে আছে, 21(3) of RP Act 1950, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950, তার 21(3) ধারায় আছে যে স্পেশাল রিভিশন করতে পারে। কিন্তু তার জন্য সাপোর্টিভ মেটেরিয়ালস লাগবে, কিসের ভিত্তিতে করছেন, কেন করছেন। এটা তো একটা তো হলো মমতা ব্যানার্জি বলেছিলেন যে বাংলাদেশি ভোটার লিস্টে নাম আছে, ওই যে ডিজিগনেশন করতে গেছিলেন, ভোটার লিস্ট তারা ছুঁড়ে ফেলেছিলেন। আর বিজেপি নাগরিকতার প্রশ্নে এই লিগেসিটাকে টেনে নিয়ে এসছে, যে যখনও মমতা ব্যানার্জি ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, আদবানি বাজপেয়ী, যে নাগরিকতার জন্মসূত্রে শুধু হবে না, তাহলে একটা মহিলা যদি থাকে তার পৈতৃক সূত্রে কোথায় কি আছে এই লিঙ্কটা খুঁজতে হবে। তার আগে ছিল না, এর আগে এসআইআর হয়েছে, ভোটার লিস্ট হয়েছে, তখন এই প্রশ্ন ছিল না। তাহলে যারা হচ্ছে সমস্যা তৈরি করলেন তারাই এখন আমার মলম নিয়ে হাজির হয়েছেন যে আমি দেখো সমাধান করছি। কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছে না। এরকম বললাম, আজকে এটা এত বড় ইস্যু যেটা দিয়ে মমতা ব্যানার্জিকে ছুটে যেতে হলো, তাহলে রাজ্যপালের ভাষণে এসআইআর নিয়ে মানুষের যে হয়রানি হচ্ছে গত কয়েক মাস ধরে, একটা ইস্যু রাজ্যের, সেটা কেন মেনশন হলো না, লিখে তো দেয় রাজ্য সরকার। তাহলে বিজেপি এবং তৃণমূল এটাকে আসলে যেখানে সমস্যা সেইখানে তারা নজর দিতে চাইছেন না। আর একটা যে কেসটা বললাম সেটাতে হচ্ছে যে কি মেটেরিয়াল আছে, কি রিটেন অর্ডার আছে, এইটা জানাতে হবে। প্রথমে তো নোটিশ দিচ্ছিল না, ফোনে বলে দিচ্ছিল, ডাকছিল। তারপরে আমাদের আইন অনুযায়ী হচ্ছে তুমি নোটিশ দিতে বাধ্য। অসংখ্য যে কোনো সই নেই, শুধু বলে দিচ্ছি। আর যে বললো হয়রানি হচ্ছে, অন্য রাজ্যে কাজ করতে চলে গেছে, তাড়াতাড়ি চলে আসতে হবে তোমাকে, সবচেয়ে ছুটি পায় না, টিকিট পায় না, আর এইসব সময় প্লেন আর ট্রেনে সব ডাইনামিক ফেয়ার এত দাম বেড়ে যায়। এটা হচ্ছে আর্থিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে, রাজনৈতিকভাবে নির্যাতন করা হচ্ছে। এই জন্য আমি বলছিলাম নির্বাচন কমিশনটা নির্যাতন কমিশন। সেই মেটেরিয়াল গুলো কিন্তু রাজ্য সরকার যে কেস করেছে সেখানে তুলছে না। সাবস্টেন্সিয়াল মেটেরিয়াল যেগুলো আছে, পয়েন্ট যেগুলো আছে, সাবস্টেন্টিভ মেজার্স যেগুলো নিতে হবে, আমরা আশা করব পরবর্তী শুনানিতে এরা এতে থাকেন ভার্চুয়াল এতে, কিন্তু ফিজিক্যালি নেক্সট শুনানিতে যেটা ডেট করা আছে
সেখানে যাতে হাজির হয় তার ব্যবস্থা আমরা করব। এটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলুন, তারপর অন্যান্য বিষয়ে তথ্য হবে। আইনি প্রশ্ন থাকলেও বলবে, রাজনৈতিক প্রশ্ন থাকলে আমি বলবো। এর আগে আমরা দেখেছি একাধিকবার হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট দিয়ে রায় এসছে, ইনস্ট্রাকশন গেছে দিয়ে দিতে হবে সবকিছু, অনেক 10 বছর ধরে। আজকে আবার একটা বড় জয় মনে হচ্ছে, দিয়ে দিতে হবে 25% এবং সবাই সেবা বেঁধে দেওয়া হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এবার কি মনে হচ্ছে যে রাজ্য সরকার দিয়ে দেবে, এবং যদি না দেয় তাহলে আপনাদের পার্টি স্ট্যান্ড? মনে হওয়ার কি আছে, আসলে তো রাজ্য সরকার দিতে চায় না। আর মানুষের হক এবং অধিকার কর্মচারীদের, শিক্ষকদের, পুলিশ কর্মীদের তাদের আদায় করতে হয়। এই সরকার থেকে প্রত্যেকটা ব্যাপারে লড়ে নিতে হয়। বামপন্থীরা এই কথাই বলছে, যেমন আদালতে সেরকম রাস্তায়। এর আগে ধর্মঘট হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, ধর্ণা হয়েছে, অবস্থান হয়েছে, চলছে। আগামী 12 তারিখে গোটা দেশের সরকার কর্মচারী, শ্রমিক এবং গরিবদের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছে তার বিরুদ্ধে তো শিল্প ধর্মঘট হচ্ছে। আমি আশা করব সরকারি কর্মচারীরা প্রতিবাদে সামিল হবে, প্রতিবাদ করবেন। লেবার কোড নিয়ে যেরকম আছে, অন্যান্য বিষয় নিয়ে আছে, যেরকম ক্ষেত মজুর, কৃষকরাও সামিল হবে তাদের অধিকার নিয়ে। মমতা ব্যানার্জি বলেন মিছিল করবে না, ধর্মঘট করবে না, পোস্টার লিখবে না, সব উনি করে দেবেন। আর আমরা বলি রাস্তায় নেমে সে রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক বা পুরসভা হোক বা পঞ্চায়েত হোক, তার কাছ থেকে লড়ে আদায় করতে হয়। আর তাহলে শ্রমিকদের অবস্থা কি হয় আমরা দেখেছি আনন্দপুরে, নাজিরাবাদে। এখনো পর্যন্ত সরকার বলতে পারছে না কতজন মারা গেছে, যারা নিখোঁজ আছে তার খোঁজ নেই কেন, লাশ গায়েব হলো কিনা। যতবার এই ধরনের দুর্ঘটনা হয়েছে বা ঘটনা হয়েছে বা বিস্ফোরণ হয়েছে, তার দেখা গেছে পুলিশকে দিয়ে, তৃণমূলের গুন্ডাদের দিয়ে জায়গাটাকে ঘিরে রাখতে হয় এবং সেখানে সাক্ষী সাবুত লোপাট হয়। এর আগেও বন্ধ কারখানায় দগ্ধ হয়েছে, দরজা বন্ধ অবস্থায় এ রাজ্যে বন্ধ হয়েছে, কিন্তু কোনো শিক্ষা নেওয়া হয়নি। আর এই র্যামসা কনভেনশনের মধ্যে দাঁড়িয়ে আমরা সেখানে চুক্তিবদ্ধ যে পূর্ব কলকাতার ওয়েটল্যান্ড, জলাভূমি বোঝানো যাবে না। কিন্তু যেভাবে বালি পাচার হচ্ছে, যেভাবে কয়লা পাচার হচ্ছে, সেইভাবে এখানে জমি পাচার হচ্ছে। পুকুর বোঝানো হয়েছে, এখন জলাশয় বুঝিয়ে করা হচ্ছে। এবং যদি কোনো সাংবাদিককে দেওয়া হচ্ছে না, 24 ঘন্টা কোনো খবর করা হয়নি। এবং যখন দেখায় কোনো করা হচ্ছে না, তখন বুঝতে হয় যে তৃণমূলের কোনো একটা ইন্টারেস্ট আছে, অভিষেক ব্যানার্জির ইন্টারেস্ট আছে। ওইসব জমিগুলো এখন লিক্রেটিভ হয়ে গেছে। বাইপাস করার সময় মমতা ব্যানার্জি আপত্তি করেছিলেন, বাধা দিয়েছিলেন তখন কংগ্রেস নেত্রী হিসেবে। আর বাইপাস হওয়ার পরে কলকাতা যখন পূব দিকে এক্সপ্যান্ডেড হয়েছে, সংযোগ বেড়েছে, তখন এইসব জমিগুলো রিয়েল এস্টেটের জন্য অনেক বেশি লিক্রেটিভ হয়েছে। জমির পরে এখন জলাশয় এবং জলাভূমিগুলো আমাদের কলকাতার ফুসফুস। এই যে শ্বাসকষ্ট হয়, এই যে নষ্ট হচ্ছে আমাদের গোটা পরিমণ্ডল, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমাদের তৃণমূলের আমলে এই জমি চুরি, জলাশয় চুরি এবং বেআইনি ব্যবসা, র্যাকেট। সেই র্যাকেট গুলো আগে কিছুটা শুভেন্দু, এখন কিছুটা অভিষেক বা কাউকে যৌথ। সবকটা রাজ্যে যা কিছু সরকার দেখা যাবে যে এদের যোগসাজশ আছে। মুকুল রায় যে পথ দেখিয়ে দিয়েছিলেন সেই যোগসাজশ, মাফিয়া। ওখানে একটা মাফিয়া রাজ চলছে। এই জন্য আপনারা জানেন ওই ওয়ার্ডে এবং পাশের সোনারপুর সংলগ্ন এলাকাগুলোতে অন্য বিরোধীরা কেউ ঢুকতে পারবে না, ঢুকতে পারবে না, সাংবাদিকরা ঢুকতে পারবে না, এমন ব্যবস্থা করা হয়েছে। আজকে বিধানসভায় রাজ্যপাল 4.5 মিনিটের বক্তব্য রেখেছে। বিজেপির দাবি যে রাজ্যপাল মিথ্যে যে খেলাগঞ্জ তৃণমূলের তরফে সেটা কিন্তু করতে চাননি এবং শুভেন্দু অধিকারী তিনি হাততালি দিয়ে, মানে পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? মানে পুরো একটা স্ক্রিপ্টেড নাকি? আপনার স্ক্রিপ্টেড তো বটে, স্ক্রিপ্টেড পলিটিক্যাল ক্যাপসুল, সেটা আপনাদের মাধ্যমে গেলানো হচ্ছে। এবং সেখানে অনেকে মনে করে রাজ্যপাল একটা আনন্দ সহকারে বীর বিক্রমে
কেন্দ্র সরকারের ইচ্ছা অনুযায়ী লড়ে যাচ্ছেন। কিন্তু আজকের রাতে বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের লিখিত ভাষণ পড়ছেন আর শুভেন্দু তাকে হাততালি দিচ্ছেন বা পড়ার ভান করছেন, বা একটা রিল তৈরি হয়ে গেছে। 4.5 মিনিট পরে যথেষ্ট একটা রিল তৈরি হয়ে গেছে। সেটা তো চাই, সে সুপ্রিম কোর্টে হোক বা পার্লামেন্টে হোক বা অ্যাসেম্বলিতে হোক। এই জন্য দেখবে আমাদের দেশে কোনো মিডিয়া, এই যে এফসেন ফাইল বেরোলো, যেখানে আমাদের ক্যাবিনেট মন্ত্রী, প্রধানমন্ত্রী সব যুক্ত, এত ফাইল যারা করতো, বেঙ্গল ফাইল, কেরালা ফাইল, কাশ্মীর ফাইল, এখন আর কোনো ফাইলের ব্যাপার নেই। ফাইল চুরি হচ্ছে, যেমন মমতা ব্যানার্জি করেছিলেন আগে, ওই নিউ টাউনের সব ফাইল দিয়ে দেখাতেন এখন টেবিলের সামনে, আর এখন গিয়ে প্রতীক জেনের অফিস থেকে গিয়ে ফাইল চুরি করলেন। আর কি করে স্ক্রিপ্টেরা বোঝা যায় না, উনি গেলেন, নিলেন, চলে আসলেন, আর তারপরে ইডি গিয়ে কাঁদুনি গাইছে সুপ্রিম কোর্টে, কিন্তু ওখানে পেছনে কেউ তাড়াও করলো না, একটু বললো না যে আমার মালটা নিয়ে চলে যাচ্ছে। ওই ফাইলের মধ্যে এক্সটেল ফাইল নিয়ে চলে গেল। এটা হচ্ছে পলিটিক্যাল মাফিয়া, পরিষ্কার বলছি, পলিটিক্যাল মাফিয়া, গ্যাংস্টার। পশ্চিমবঙ্গের মানুষ কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়ছে না, ইটস আ গ্যাং। আর সেই গ্যাং আর হচ্ছে সবচেয়ে প্রান্তিক মানুষ, দুর্বল মানুষ, পেছিয়ে পড়া মানুষ, বেকার ছেলে মেয়ে, কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, পরিযায়ী শ্রমিক, মহিলা, তারা সব শিকার হচ্ছেন তারা। আর বিধানসভায় হাততালি হচ্ছে, খেমটা নাচ হতে পারে। এইভাবেই যখন ফাঁসির শক্তি বেড়ে ওঠে, তারা যেভাবে সংসদকে, আইনসভাকে দখল করে, তেমনি জুডিশিয়ারির প্রতি হাত বাড়ায়। এবং আমরা দেখেছি গত কয়েক দশক ধরে কিভাবে আমাদের জুডিশিয়ারি হাস্যস্কর জায়গায় গেছে। অভয়াকাণ্ডে আমরা দেখিনি, সুপ্রিম কোর্ট ইন্টারভেন করলো সুমোটো, কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ বিক্রি বাড়া কমে যাচ্ছে, হাসপাতালের স্ট্রাইকটাকে তুলে দিতে হবে। কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এক লাইনে দাঁড়িয়ে গেল, বিজেপি তৃণমূল এক লাইনে দাঁড়িয়ে গেল। এবং যখন কেন্দ্র সরকার, রাজ্য সরকার এক লাইনে দাঁড়িয়ে যায়, সুপ্রিম কোর্ট তখন মনে হচ্ছে সবাই দেখছিল না, তোমরা রিপোর্ট করছিলে যে বিচার হচ্ছে, তারপরে কিন্তু অভয়াকাণ্ডের ন্যায় বিচার হলো না। যে হত্যা, যে ধর্ষণ, সেটা পেছনে চলে গেল, হাত ধুয়ে নিল সবাই, কারণ হচ্ছে আন্দোলনটাকে ভেঙে দেওয়া যাবে। এটি তো মুখ্য উদ্দেশ্য। নাহলে সুপ্রিম কোর্ট বলতে পারে যেখানে রেপিস্টদেরকে জেল দিয়ে ছাড়া হচ্ছে, প্যারোলে হোক, জামিনে হোক, মুক্ত হচ্ছে, অন্যায়কারীদের মালা পরিয়ে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, সে পশ্চিমবঙ্গে হোক, আর উত্তরপ্রদেশে হোক, আর গুজরাটে হোক, আর সেখানে ওমর খালিদ, স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, একদল মিডিয়াকে ব্যবহার করে নাচানো হলো যে টুকরে টুকরে গ্যাং, আর তাকে বলছে এখন হবে না, 1 বছর পরে আসবেন। যেখানে সুপ্রিম কোর্টের আগে রায় আছে অনেক, এইভাবে বেল আটকানো যায় না। ইটস এ ট্রাভেস্টি অফ জাস্টিস। আমাদের আইনসভাকে রক্ষা করতে হবে, সংবিধানকে রক্ষা করতে হবে, সাংবিধানিক কাঠামোকে রক্ষা করতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, জুডিশিয়ারিকে রক্ষা করতে হবে। এই সুযোগে বলে দিই, আগামী 7 তারিখে মুসলিম ইনস্টিটিউটে আমরা একটা কনভেনশন করছি, এই ট্রাভেস্টি অফ জাস্টিস। এসআইয়ের ব্যাপারে আমরা বলেছিলাম, এখন হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের ব্যাপারে বলছি, কারণ ইনজাস্টিস এনিওয়ে is injustice everywhere. মাধ্যমিক চলাকালীন শব্দবিধি ভেঙে দমদমে মাইক বাজিয়ে পার্কের উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আবার প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ভৃত্য বসু, আর পুলিশও তার ভৃত্য হয়েছে। কোন রাজনৈতিক প্রচার হবে না, কোন অন্যান্য ব্যাপার হবে না, ঠিকই, কারণ আমাদের সময় বামফ্রন্টের আমলে যেমন ওকে বলে 34 বছরে, আগে এরকম ছিল না, যেহেতু ঘরে ঘরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা বোর্ড, স্কুল সার্ভিস
যেটা হচ্ছে SSLC স্কুল লিভিং সার্টিফিকেট পরীক্ষা এত হয়, যেখানে মাইকটা নয়। অন্য রাজ্যে সব নেই। এখানে শিক্ষাকে গণ করা হয়েছিল, মাস। এখন কমছে সংখ্যা আস্তে আস্তে, কিন্তু এখন একটা বিশাল সংখ্যক পরীক্ষার্থী আছে। এবং শিক্ষামন্ত্রী নিজেই যদি ছাত্র সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে, শিক্ষক সম্পর্কে এবং আইন সম্পর্কে এবং আইনি নির্দেশ সম্পর্কে, কিন্তু আমি বলবো না যে অক্ষম, অশিক্ষিত, কিন্তু কুশিক্ষিত বলে। আর সঙ্গদোষে যা হয়, আমি বললাম প্রথমে আপনাদের বলেছিলাম যে এই সরকার, তৃণমূল কংগ্রেস সরকার, কোনো আইন মানে না, কোনো বিধিনিষেধ মানে না। এটা কি পাওয়ার দেখায়। ওরা মনে করে আইন ভাঙাটাই হচ্ছে ক্ষমতা জাহির। কিন্তু ওখানে যে পুলিশ কমিশনারের নির্দেশে, যে ডিএম এর নির্দেশে এই অর্ডার দেওয়া হয় যে এত তারিখ থেকে এত নো মাইক জোন, নো মাইক পিরিয়ড, তারা কি ব্যবস্থা নিচ্ছেন সেটা আমরা দেখবো। যেমন ইডি কোনো মামলা এফআইআর করতে পারে না তার হাত থেকে ফাইল ছিনতাই হলে, সেরকম দমদমেরও পুলিশ বা উত্তর চব্বিশ পরগনার এসপিও কোনো আইনি রেকর্ডস নিতে পারেন না। এটি হচ্ছে বলে দলদাস। দিল্লিতে আজকে এনআইএ এর পিপি তিনি কোর্টে দাঁড়িয়ে বলছেন যে আমরা তদন্ত করতে পারছি না বেলডাঙ্গি মামলা, কারণ হচ্ছে পুলিশ সুপার হেল্প করছেন না, কোঅপারেট করছেন না, তাই আমাদের খুবই সমস্যা হচ্ছে। মমতা ব্যানার্জি তামাশা দেখানোর জন্য ওরা পুলিশ সুপার বা পাল্টে দিয়েছেন এর মধ্যে, বেলডাঙ্গা ঘটনার পরে বা নির্বাচনের আগে, প্রত্যেকবার তাই করেন। কিন্তু যাকেই পাঠান, পুলিশ নিজে কোনো তদন্ত করে না, কারণ সত্য উদ্ঘাটিত হবে, এবং কোনো তদন্তে সহযোগিতা করে না। এনআইএ বাড়তি কিছু বলতে পারে না। এনআইএ তো যখন কলকাতায় দাঙ্গা হওয়ার মতো পরিস্থিতি হলো এক সময়, তবে মনে আছে এনআইএ তদন্ত হচ্ছিল, কত লোককে নোটিশ দিল, কত লোককে ধরপাকড় করার চেষ্টা করলো, তারপরে কি হলো, কি রায় বেরোলো মনে আছে? খিদিরপুর এলাকায়, ভুকেলাস এলাকায় যখন দাঙ্গা পরিস্থিতি তৈরি হয়েছিল, গত এক দশকে এনআইএ তদন্তে কোনটা কি বেরিয়েছে আমাদের রাজ্যে? এনআইএ একটা প্রেস্টিজিয়াস ইনস্টিটিউট তৈরি করা হয়েছিল, আর কি অসহায় তাহলে প্রতিষ্ঠান বলো যে খুব ভালো, ওদের করতে দিচ্ছে না। আমরা তাপস রাজেশের খুন উত্তর দিনাজপুরে, সেই নিয়ে ভাষা এবং ধর্মের নামে দাঙ্গা বিজেপি আর তৃণমূলের, তারপরে দাঁড়িয়ে 2019-এর ভোট, মনে আছে তোমাদের ইসলামপুরে? তারপরে সিআইডি সিবিআই সব তদন্ত করবে, কোনো সত্য বেরোলো? ধামা চাপা দেওয়াটাই হচ্ছে কেন্দ্র এবং রাজ্য সরকারের এজেন্সিগুলোর কাজ। সব্যসাচী দা, আপনার বলুন। যে মামলার কথা আপনারা বললেন স্তারিবানু, প্রেজেন্ট স্ট্যাটাস মানে এখনকার স্ট্যাটাস। আগামী সোমবার দিন মামলার শুনানি আছে। গতকালও এই মামলার শুনানি ছিল। কালকে আপনারা দেখেছেন মামলায় এফেক্টিভলি কিছুই হয়নি। যেটুকু যা হবার, যেটা সময়টা আমরা আদালতের কাজের ক্ষেত্রে হয়তো ব্যবহার করা যেত, যেটা মহামান্য প্রধান বিচারপতিও বলেছিলেন, দ্যাট ম্যাডাম সাচ এন্ড সাচ, ইউ আর রিপ্রেজেন্টেড বাই এ ভেরি কম্পিটেন্ট কাউন্সিল মিস্টার দিওয়ান। কথাটার গুরুত্ব তো আছে। এখন যদি কেউ মনে করেন পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তাকে নিয়ে পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন পরিণত করে দেবেন, আর সেটাকে কেন্দ্র করে যেহেতু আমাদের দেশে এখন প্রেস কাউন্সিল নেই, খবরের কন্টেন্ট নিয়ে আপনি চ্যালেঞ্জ করতে পারেন না, আর আপনাদের মিডিয়া হাউসের একটা বড় অংশ সেটাকে নিয়ে সারাদিন ধরে এই বাজনা বাজিয়ে যাবেন যে কত মহান, কত মহান, উনি কোনো ভুল হতে পারেন না, উনি সবকিছু করতে পারেন। মুস্তারি বানুদের মতন বাংলার মেয়েরা তারা অন্ধকারে থেকে যায়, এবং তার জন্য গণমাধ্যমেরও যে দায় আছে। সেই কারণেই এই মামলার এই কথাগুলো আপনাদের সামনে বলতে হয়। এই মামলা নিয়ে তো আমরা বলিনি আগে, আমরা আমাদের কাজ করছি, এটা কোনো বিরাট কাজ আমরা করে দিইনি, এটা আমরা প্রত্যেক মুহূর্তে করে থাকি, এটা আমাদের সাধারণ কাজের মধ্যে পড়ে। যারা এই কাজগুলো করেন না, এই কাজগুলো করে তাদেরকে একটু হিরো হতে হয়। সুতরাং এটা ওই কারণে সোমবার থাকবে। আমরা আমাদের কথা বলবার চেষ্টা করবো, আমাদের মতন করে আমরা লড়বো, আমাদের সর্বশেষ যেটুকু ক্ষমতা আছে সেটা দিয়ে লড়বো। কিন্তু ওই যে বললাম আপনাদের, এখন ব্যানার্জি
কে নিয়ে যত চিন্তা, মোস্তারি বানুকে নিয়ে আপনাদের সেই চিন্তা নেই। এটাই তো গদি মিডিয়া, দিদি মিডিয়া। এইভাবেই তো ব্রাহ্মণ্যবাদ দখল করে নেয় সবকিছুকে। দলিত, সংখ্যালঘু, গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের লড়াইটা চলে যায় একদম নিচের দিকে, চলে যায়, অন্ধকারে চলে যায়। আর যারা সুযোগ পায়, বেশি সুযোগ পায়, ওই এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী ট্যাগ গুলো থাকলে, একটা অন্য ক্লাস হয়ে গেলে তারা আলো পায়। মানুষের জন্য ছেড়ে দিলাম, মানুষ ভাববেন কে আলো পাবেন, কে আলো পাবেন না। শ্বেতা, এই এই মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের সঙ্গে আপনাদের অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে? গতকাল সম্পাদক মন্ডলের একটা বৈঠক হয়েছিল, এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে আপনাদের অবস্থান কোন জায়গায় দাঁড়িয়ে? আমাদের অবস্থাটা খুব মুহুর্মুহু পাল্টায় না এই মুহূর্তে। মানে যেমন তোমরা 3 দিন ধরে মমতা ব্যানার্জির লাইভ টেলিকাস্ট করলে, একবার বলছেন অপমান করলো, একবার বললেন সহযোগিতা করব, একবার ফুল নিয়ে গেলেন, তোড়া নিয়ে গেলেন। এরকম মুড সুইঙ্গিং লেফটদের হয় না। কংগ্রেস অন্য কংগ্রেস। আমরা বলেছি বিজেপি তৃণমূল বিরোধী সমস্ত শক্তিকে আমাদের একসঙ্গে করতে হবে, বাংলাকে বাঁচাতে হবে। আর তাদেরকে, যারাই আসুক, তাদেরকে বিজেপি এবং তৃণমূল সম্পর্কে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে, তাদেরকে জিজ্ঞেস করতে হবে। আর 3 হচ্ছে সবাইকে যে ভোটে দাঁড়াতে হবে, প্রার্থী হতে হবে, ভোট নিতে হবে, আসন সম্পর্কে তা নয়। ব্যক্তি, গোষ্ঠী, দল, যে দল নির্বাচনে অংশগ্রহণ করে না, তাদের আমরা বলছি বাংলা বাঁচাতে হলে সবাইকে এক জায়গায় আসতে হবে। একটা নয়া ফাঁসিবাদী আক্রমণ হচ্ছে, এখানে আরএসএস তৃণমূলের মুখোশ পরে কাজ করছে, সেখান থেকে রাজ্যকে বাঁচাতে হবে। তার সংস্কৃতি, তার শিল্প, তার সাহিত্য, তার ভাষা, তার কৃষি, তার ব্যবসা বাণিজ্য, তার কাজকর্ম, তার ঐতিহ্য, তাকে রক্ষা করতে হবে, তার ইতিহাস এবং ভবিষ্যৎকে রক্ষা করতে হবে। সেখানে কংগ্রেস ঠিক করবে তারা তাদের অবস্থান কি হবে, অন্য সব দল ঠিক করবে। আমরা সবার সঙ্গে কথা বলছি। আমাদের যখন বলেছে যে প্রদেশ কংগ্রেস নয়, নিচের তলার কংগ্রেস কর্মীরা ঠিক করবে, আমরা বলছি নিচের তলার কংগ্রেস কর্মীদের সঙ্গে কথা বলবো, কোনো অহমিকা নেই। ব্লক পর্যায়ে, বুথ পর্যায়ে, জেলা পর্যায়ে যারা আছেন, আমরা বলেছি ব্যক্তি, গোষ্ঠী, দল সবার সঙ্গে কথা বলবো। বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে, বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করছে, গতকাল সম্পাদক মন্ডলীর ভোটার গতকাল ভোটার ছিল, সেখানে হুমায়ুন কবির প্রসঙ্গ নিয়ে অনেকে অসন্তুষ্ট। আচ্ছা, সংবাদ মাধ্যমগুলো আমাদের খবর জানবে কি করে? না, আগে প্লিজ আমার উত্তর দিতে একটা প্রশ্ন, তা বলবে প্রশ্ন উত্তর দিল না। আচ্ছা, আপনি যেটা বললেন যে সবাইকে একটা প্ল্যাটফর্মে আনতে হবে, মানে যারা তৃণমূল বা বিজেপি, তো এই সবাইয়ের মধ্যে হুমায়ুন কবির বা তার দল আছে কিনা? প্রথমত এটা অ্যাডিশন নয়, সেপারেট কোয়েশ্চেন, কিন্তু এটা মূল যেটা কোয়েশ্চেন হচ্ছে আমাদের সংগঠন সম্পর্কে। আগে কিছু সাংবাদিকদের এই পারদর্শিতা বা কন্ট্যাক্ট ছিল, যারা বিভিন্ন দলের মধ্যে কি ঘটছে না ঘটছে সেগুলো খোঁজ খবর রাখার চেষ্টা করতো বা রাখতো, বা সেই বিশ্বাসযোগ্যতা ছিল। এখন তোমাদের উপর এই দোষটা চাপে, সেটা তোমাদের নেই। এই জন্য আমাকে জিজ্ঞেস করছো কংগ্রেস কি ভাবছে, এই জন্য আমাকে জিজ্ঞেস করো যে সিপিএম কি ভাবছে। তখন এই ভাবা ব্যাপার ছিল না। সবে বইমেলা শেষ হলো তো, বাংলার মিডিয়া যারা বলছে সংবাদ মাধ্যম এসব করছে, তারা খবর না ছেপে বা টেলিভিশনের খবর না পড়ে তারা ফিকশনের বই বার করতে পারতো, বইমেলা ভালো চলত। পরবর্তী বইমেলার জন্য প্রস্তুত হও। এখন থেকে সব ফিকশন, গাল গল্প যারা লেখে, বেশিরভাগটা সাংবাদিক তো নয়, সাহিত্যিক বটে, তাদেরকে এঙ্গেজ করে এই কাজটা করা যায়। এক যেহেতু সিপিআইএম একটা বিধানসভা নির্বাচনের আগে সাংগঠনিক প্রস্তুতি, দায়িত্ব ভাগ বন্টন করছি, সেখানে আমরা কোনো ব্যক্তি নিয়ে আলোচনা করি না, কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা হয় না। যারা কমিউনিস্ট পার্টি জানে, সিপিআইএম জানে। কিন্তু যেহেতু গল্প লিখতে হবে, ধারা আছে, সেই ধারাকে বহন করতে হবে, সেজন্য যে সূত্রগুলো আছে, যদি মনে করে, অবশ্য বলে না, দলীয় সূত্রে জানা গেল, আলিমুদ্দিন সূত্রে জানা গেল, সম্পাদক মন্ডলীর সদস্য সূত্রে জানা গেল, কেন্দ্রীয় কমিটির সদস্য সূত্রে জানা গেল,
সেগুলো ঠিক করতে হবে। তোমাদের খবরের ধার কমে যাচ্ছে কারণ তোমরা উধার করছো, কিন্তু উধার করতে হলে, ধার নিতে হলে সেগুলোরও ক্রেডিবিলিটি দরকার, যে সোর্স থেকে নাও, সে ব্যাংক থেকেই নাও, মহাজন থেকেই নাও, আর রাজনীতিবিদদের কাছ থেকেই নাও, আর বিশেষজ্ঞ পুরনো সাংবাদিক হয়ে যায় যারা, আজকাল তো বেশিরভাগটা কনসালটেন্ট হয়ে যায়, পরে এমএলএ এমপি রাজ্যসভা মেম্বার হয়, যারা রিটায়ার করে সাংবাদিকদের, তাকে পোষা হয়, নবান্ন থেকেও পোষা হয়, আর আমরা দেখেছি যে হোম মিনিস্ট্রি থেকেও পোষা হয়, তারা পোষ্য হয়। তারা বিভিন্ন ভাষ্য এবং ন্যারেটিভ তৈরি করে। এতক্ষণ মুস্তাফিজের গল্প বললো এই জন্যে, কারণ মিডিয়াকে কিছু মুখরোচক খবর তৈরি করতে হয়, সেখানে কিছু চরিত্র আগে থেকে ঠিক করা আছে, সেই চরিত্রের বাইরে কোনো চরিত্র যদি উপস্থিত হয় তখন তোমাদের মধ্যে, হিন্দি में বলতে হয় হরকম बच जाता है, আর বাংলায় বলবো তাহলে হৃদকম্প হয়ে যায়। ফিক্সড আছে, শ্রমিক, শুভেন্দু, ক্যারেক্টার গুলো তোমরা আগে ঠিক করে নিয়েছো। তারপরে হচ্ছে কি সুকান্ত, নামটা ভুলে যাই মাঝে মধ্যে, দিলীপ ঘোষ, মমতা, অভিষেক, এখন আবার পার্থ ফিরে এসছে। হ্যাঁ, ব্যাস এগুলো তোমাদের মধ্যে গড়ে ফেলবে। এর বাইরে কোনো চরিত্র যদি স্ক্রিপ্টের বাইরে চলে আসে তখন তোমাদের স্টোরি লাইন হারিয়ে যায়। এই ঘটনা দেখা গেল স্টোরি লাইন হারিয়ে গেছে। কিন্তু আমার ভালো লেগেছে গত দুটো নির্বাচন, 19-এ, 21-এ এবং 24-এ, তিনটে নির্বাচন, জানুয়ারি মাস থেকে মিডিয়া থেকে সিপিএম উধাও, সোশ্যাল মিডিয়া থেকে উধাও। এটা পুরো এবিসিডি জার্নালিজমের আজকে আমাদের দেশে। এ হচ্ছে অ্যাভয়েড, একদম ছোড়া, হটপটের মধ্যে ছেড়ে দাও। বি হচ্ছে ব্ল্যাকআউট, যদি তাও আমরা জমায়েত করি, মিছিল করি, বাংলা ভাষা যাত্রা করি, আন্দোলন করি, লোকজন নেমে যাবে, হইচই হবে, তাহলে ব্ল্যাকআউট বি। আর তা নাহলে সি, কনকক্টেড, বাংলা বলবো কনকক্টেড, যেটা তোমরা পড়ে থাকো আর কি, বানানো গল্প, যেটা আমি বললাম ফিকশন লিখতে হবে। শর্টটা এই জন্যই হয় যে আসলে ডি, এটা পরবর্তীকালে বললে তোমাদের এখন খারাপ লাগে, ওই ডিএ নয় যেটা মমতা দিতে চাইছে না, কারণ মিডিয়া একটা বাড়তি ডিয়ারনেস অ্যালায়েন্স পায় in the form of advertisement, in the form of gifts, এবং এটা মমতা ব্যানার্জি রাজনীতি করার এবং গোটা দেশে বিজেপিটা করার পরে এইভাবে মিডিয়া হাউস গুলোকে, তোমাদের না, সাংবাদিকদের পার্মানেন্ট চাকরি চলে গেছে, ডিএ, বোনাস, ছুটি ছাটা, ওয়েজ বোর্ড আগে ছিল, তোমার শোনি এখন তো একসময় বাচ্চা, হ্যাঁ মাছটিয়া হ্যাঁ, নানা রকম ওয়েজ বোর্ড হতো, গোটা দেশে ওয়েজ বোর্ড তৈরি করা হতো জার্নালিস্টদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য, এখন সব উঠে গেছে। এই জন্য বামপন্থীরা লড়াই করছে। তখন উঠে যাওয়ার ফলে কি হয়, কিছু যেমন উপরি কিছু ব্যবস্থা করা হয়, আর তখনই এই এবিসি করতে হয়। এই যে বলছে যখন ফিক্স চলে এসছে, বাজেট নিয়ে আমি ভেবেছিলাম সন্ধ্যেবেলা আমি একটা সব গোটা বাজেটটা দেখে নিই তারপর বলবো। এ তো হনাই থা, একটা পুরনো গান ছিল না, पैसे लो जूते दो, हाँ अरे की सुनावा, हम आपके हैं कौन। তাহলে এই ভোটে বিহারও আমরা দেখেছি, মহারাষ্ট্র দেখেছি, পশ্চিমবঙ্গ দেখেছি, উন্নয়নের লবডঙ্কা, শিক্ষার অবস্থা খারাপ, স্বাস্থ্যের অবস্থা খারাপ, বেকারদের কাজ নেই, কলকারখানা হবে না, ব্রিজ ভেঙে পড়ছে, জলের ট্যাঙ্ক ভেঙে পড়ছে, গুজরাটি হোক আর কুচবিহারি হোক, কাটমানি আছে, লুট আছে। যে ভোট আসে বিয়ে বাড়িতে, যটাই যেন বললাম বিয়ে বাড়িতে এরকম হয়, হ্যাঁ, হবু শালীরা জুতো নিয়ে চলে যায় এবং তারপরে বলে তোমার গিয়ে জুতে লো पैसे दो, তাই তো, তারপর পার্মানেন্ট শালী হয়ে যায়। আর এরা এখন ভোটের সময় যা করে, ভোটের সময় पैसे लो, ভোট দো, তারপরে সম্পর্ক নির্ধারণ করে দেয় ভোটের পরে। ধন্যবাদ।